হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আপনারা সবাই জানেন আমি হাসছি বলে কিছু মনে করবেন না, ঠিক আছে? মানে বিষয়টা এরকমই যে যেটা বলতে গেলে না আমার অটোমেটিক্যালি হাসি পেয়ে যাচ্ছে। আমি কন্ট্রোল করার চাপার অনেক চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। এবার ব্যাপার হচ্ছে, আপনারা সবাই জানেন যে রিসেন্টলি একটা খবর উঠে এসছে, দাদাগিরি আমাদের বাংলার খুব পপুলার একটা রিয়েলিটি শো, যেটা হোস্ট করতো আগে সৌরভ গাঙ্গুলি এবং বহু বছর তিনি সাকসেসফুলি হোস্ট করেছে। খেলা ছেড়ে দেওয়ার পরও দাদাগিরি একমাত্র শো ছিল যেটা দিয়ে তিনি প্রত্যেকটা ঘরে পৌঁছে গেছেন এবং প্রত্যেকের মনে জায়গা করে নিয়েছেন। খেলা ছেড়ে দেওয়ার পরও তাকে বাঙালি আরো বেশি ভালোবেসেছে। এবার সেই শোটা টেক ওভার করে নিতে চলেছে আমাদের বাংলার মেগাস্টার দেবদা। এবার দেখুন, আমি কারোর ফ্যান নই, সেটা আপনারা সবাই জানেন। বিশেষ করে যখন আমি রিভিউ করতে বসি তখন আমি কারোর ফ্যান নই। এবার ব্যাপার হচ্ছে, যদি আমি কারোর ফ্যান হইও সেটাকে যদি সরিয়ে রেখে আমি শুধু একটা সাধারণ দর্শক হিসাবে জিনিসটা বিচার করি, তাহলে আমার মনে না দুটো প্রশ্ন আসবে। সেটা প্রত্যেকের মনে আসবে, যারা কারোর ফ্যান হিসাবে বিচার না করে একটা জেনারেল অডিয়েন্স হিসাবে বিচার করবে। এই দুটো প্রশ্ন তাদের মনে আসবেই আসবে। এক, যে পারবে, সম্ভব, এবং দ্বিতীয়, কেন। এবার এই প্রশ্নগুলো আমরা একটু ডিটেলে আলোচনা করবো যে কেন আমার মনে এই প্রশ্নগুলো এসছে। প্রথমত, পারবে। এবার কেন আমি এটা বলছি, আপনি না রিয়েলিটি শো এর ইতিহাস তুলে দেখে নিন, এখানের দেখে নিন, হিন্দির দেখে নিন। রিয়েলিটি শো মানুষ দু রকম ভাবে করে। এক, যারা রিয়েলিটি শো করে বা যারা রিয়েলিটি শো হোস্ট করে তারা ফিল্ম ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না বা তারা ফুল টাইম অ্যাক্টর বা অ্যাক্ট্রেস নয়, তারা রিয়েলিটি শো বেশি করে। এবং আরেক ধরনের অ্যাক্টর আছে যারা রিয়েলিটি শো করে। তারা কখন রিয়েলিটি শো করে? যখন তাদের সময় খারাপ যায় বা তাদের মার্কেটে কাজ থাকে না। আপনি যে কোনো জায়গায় দেখে নিন। এবার আপনি প্রশ্ন করবেন, ভাই হিন্দিতে অমিতাভ বচ্চন করছে, কি বলছিস ভাই, সালমান খান করে। এবার আপনি দেখুন তারা কোন সময়ে শো গুলো করা শুরু করেছে। অমিতাভ বচ্চন যখন তার লাইফের সব থেকে বাজে ফেজের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন কেবিসি আসে তার লাইফে এবং তারপর তার লাইফটা আবার নতুন করে রিভাইভ হয়, আবার দর্শক তাকে সুযোগ দেয়। তিনি মার্কেট থেকে যখন প্রায় হারিয়ে গেছিলেন তখন কেবিসি এসে রীতিমতো অমিতাভ বচ্চনকে আবার ওই বিগ বির জায়গাটা পাইয়ে দিতে হেল্প করেছিল। এবং সেই জন্যই তিনি তারপরেও যখন হিট হয়ে গেছেন তিনি, তারপরেও তিনি কেবিসি ছাড়েননি, তিনি কেবিসি কন্টিনিউ করে গেছেন এবং অনেক বয়স অব্দি তিনি করে যাচ্ছেন এখনো কেবিসি। এবং সেটা কেন করছেন? এক তো অমিতাভ বচ্চন এখন খুব যে রেগুলার কাজ করছেন তা নয়, কারণ বয়স হয়ে গেছে, তো সেখানে তিনি করছেন। এবং তারপরে মানে কেবিসি করার পর যখন তিনি হিট হয়েও গেছেন সিনেমাতে, কেবিসি তো অলরেডি তিনি পপুলার হয়ে গেছিলেন, তো সেখানে নতুন করে তাকে লেবার দিতে হতো না, মানুষ থেকে এমনি নিত। তো তিনি মুভিতে তিনি সেই জায়গাটা সময় দিতে পারতো এবং কেবিসিও সাইমেলটেনিয়াসলি চালিয়ে যেতে পারতো, কারণ অলরেডি তিনি তার গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছেন। কখন করেছেন? যখন তিনি সেরকম ভাবে কাজ পাচ্ছিলেন না। সেম গোস ফর সালমান খান। আপনি বিগ বস দেখুন, বিগ বস কবে থেকে চালু হয়েছে এবং যেই বছর চালু হয়েছে বিগ বস, ওই বছর সালমান খানের মুভির হাল কি ছিল আপনি গুগল করুন, আপনি পেয়ে যাবেন। এবং সালমান খানও তখনই বিগ বস চালু করে যখন সালমান খানের ফেজ একটু ডাউন চলছিল, কাজ পাচ্ছিল না, বা কাজ পেলেও সেগুলো বক্স অফিসে ওয়ার্ক করছিল না, তখন বিগ বস করে এবং বিগ বস থেকে সে একটা পপুলারিটি পায় এবং সেই আজও বিগ বস করছে। এইবার আপনি যদি দেখেন হিন্দি রিয়েলিটি শো এবং বাংলা রিয়েলিটি শো, এই দুটোর না অডিয়েন্স আলাদা, এই দুটোর থিঙ্কিং আলাদা। বাংলা রিয়েলিটি শোকে বাংলার মানুষেরা অনেক বেশি রিয়েল মনে করে এবং যেটা সব থেকে বড় ভুল ধারণা। রিয়েলিটি শো পৃথিবীতে এমন একটা বস্তু যেখানে তারা দাবি করে যে সবকিছু রিয়েল, কিন্তু তার মধ্যে সবকিছু ফেক, তার মধ্যে কোনো কিছু রিয়েল থাকেই না এবং সেটাকেই রিয়েলিটি শো বলে। কিন্তু বাংলার যে অডিয়েন্স, বিশেষ করে ফ্যামিলি অডিয়েন্স, তারা না রিয়েলিটি শোটাকে রিয়েল বলে মনে করে। এবং মেকার্সরা, বাংলার যারা রিয়েলিটি শো মেকার্স, তারাও সবসময় চায় যে রিয়েলিটি শোতে আমি এমন একজন হোস্টকে আনবো যে অ্যাক্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসে না, যে সাধারণ একজন মানুষ এবং যার পারফরমেন্সটা দেখে মানুষের রিয়েল বলে মনে হবে, কারণ জিনিসপত্র তো আমি রিয়েল দিতে পারছি না। তো এমন একটা মানুষকে আমি সামনে দাঁড় করাবো যার পারফরমেন্সটা রিয়েল হবে, তার পারফরমেন্সে কোনো অ্যাক্টিং থাকবে না। আপনি আমাদের বাংলার এই যে রিয়েলিটি শো, তার হিস্ট্রি দেখে নিন। রোজগেরে গিন্নি বাংলার ওয়ান অফ দ্য বিগেস্ট রিয়েলিটি শো, হোস্ট কে ছিল? পপুলার অ্যাক্টর, অ্যাক্ট্রেস? না। রান্নাঘর, সুধিবাদী করতো রান্নাঘর, মানে সুধিবাদী কি অ্যাক্ট্রেস, বিশাল বড় অ্যাক্ট্রেস? না, সুধিবাদী কিন্তু প্রফেশনাল অ্যাক্ট্রেস নয়, তিনি কিন্তু ফুল টাইম অ্যাক্ট্রেস নয়। রান্নাঘর করতে এবং রান্নাঘরের পপুলারিটি দেখুন। হ্যাঁ, একমাত্র একটা ব্যতিক্রমী শো আছে,
সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান, যেখানে রচনাদি যিনি একজন পপুলার ফেস হওয়ার পরেও দিদি নাম্বার হোস্ট করেও তিনি সেম পপুলারিটি পেয়েছেন। আগেন আপনি যদি টাইমটা দেখেন যে দিদি নাম্বার ওয়ান তিনি কখন হোস্ট করছেন, যখন অলরেডি তিনি মুভি করা বন্ধ করে দিয়েছেন, মানে তিনি আর মুভি পাচ্ছেন না, সেই সময় তিনি দিদি নাম্বার ওয়ান করছেন। মানুষ যখন তাকে ভুলে যেতে বসেছিল, ঠিক লাইক অমিতাভ বচ্চন, তখন তিনি দিদি নাম্বার ওয়ান করে আবার মানুষের ঘরে অব্দি পৌঁছে যাচ্ছে, আবার মানুষের মনে পৌঁছে যাচ্ছে। এবং আপনি দেখুন যতগুলো রিয়েলিটি শো হয়েছে, আপনাকে রিয়েল পার্সোনালিটি দিতে হবে যাতে সেই জিনিসগুলো রিয়েল লাগে দেখতে, তার মধ্যে কোনো অ্যাক্টিং যাতে না থাকে। দাদাগিরি কিন্তু মাঝখানে মিঠুন দাও চালু করেছিল দাদাগিরি করা, কিন্তু করতে পারলো কি? তাই বলে কি মানে মিঠুন দা কম ভালো মানে অ্যাক্টর, বা মিঠুন দার কি পপুলারিটি কম আমাদের বাংলায়? না, সেটা তো কোনোদিনও নয়। কিন্তু মিঠুন দা যখন করছে একটা জিনিস, তাকে আমরা অ্যাক্টিং করতে রেগুলার বেসিসে দেখছি। এখন অব্দি মিঠুন দাকে অ্যাক্টিং করতে রেগুলার বেসিসে দেখছি। যখন আমরা তাকে আবার শোটায় দেখছি, সে যেভাবে কথা বলছে সেটা না রিয়েল বলে মনে হচ্ছে না, সেটা আমাদের মনে হচ্ছে আচ্ছা তিনি মুভিতে এইভাবে অ্যাক্টিং করেন এবং সেটাই তার পার্সোনালিটি, তিনি সেটাই এখানে করছেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি ব্যাপারটা আলাদা, বা রান্নাঘরে সুদীপাদির ব্যাপারটা আলাদা, তাদেরকে আমরা অ্যাক্টিং করতে দেখি না। তো সেই জন্য সৌরভ গাঙ্গুলি বাড়িতে যেভাবে কথা বলছেন অথবা মাঠে তিনি প্লেয়ারদের সঙ্গে যেভাবে কথা বলছেন সেটা অনেকটা রিয়েল। কারণ দেখবেন অ্যাক্টররা ইন্টারভিউ দেয়, তার মধ্যে অ্যাক্টিং থাকে, একটা মুখ চোখের অঙ্গভঙ্গি করে এমন একটা জিনিস ভাবে এমন একটা ইন্টারভিউ দেয়, সেটাও অ্যাক্টিং বলে মনে হয় যে ইন্টারভিউ দিচ্ছেন, অ্যাক্টিং করছে। কারণ তাদের ভেতরে অ্যাক্টিং করতে করতে সেই জিনিসটা এমন ভাবে বসে গেছে যে অ্যাক্টিং বলেই মনে হয় সেই জিনিসগুলোকে, বিশেষ করে এখানকার অ্যাক্টরদের। এবার আপনি যখন ওই জিনিসটা করবেন, আপনি যখন রিয়েলিটিটা দেবেন ভাবছেন, তো মানুষটাকে সেই রিয়েলিটির কাছাকাছি তো থাকতে হবে। আপনি দেখবেন মানে সৌরভ গাঙ্গুলি মাঠে খেলেছে, তিনি তার প্লেয়ারদের সঙ্গে যেভাবে কথা বলছে, তিনি তার অডিয়েন্সের সঙ্গে সেভাবে কথা বলছেন, তিনি তার বাড়িতেও হয়তো সেভাবেই কথা বলেন। সুদীপাদি তিনি হয়তো তাই বাড়িতে যেভাবে কথা বলছে, রান্নাঘরেও সেভাবে কথা বলছে, যার জন্য মানুষের সঙ্গে না কানেকশন ফিল হয়। দেবদা অত বড় স্টার, মেগা স্টার, এখন বছরে 3টে করে সিনেমা করে, তার সঙ্গে মানুষ কতটা কানেক্টেড ফিল করতে পারবে আমি জানি না, আমার ডাউট আছে, সিরিয়াসলি বলছি আমার ডাউট আছে। কেন? কারণ না দেবদার এখন ফেস খারাপ যাচ্ছে, যেরকম বাকি অ্যাক্টরদের ছিল ফেস খারাপ ছিল, তাই তারা কোনো একটা রিয়েলিটি শো জয়েন করেছে। না দেবদার ফেস খারাপ যাচ্ছে, না দেবদা খারাপ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে, না দেবদা সিনেমা করা ছেড়ে দিয়েছে, না দেবদা সাধারণ মানুষের থেকে দূরে চলে গেছে। এত কিছুর পরেও যখন আমি একটা মানুষকে রোজ দেখছি, আবার রিয়েলিটি শোতে আমি তাকে দেখবো, সে কিভাবে করবে, আদৌ পারবে কিনা, আমার সে নিয়ে সন্দেহ আছে। আর দেখুন সত্যি কথা বলতে সৌরভ গাঙ্গুলির যেভাবে তিনি হোস্ট করতেন, যেভাবে রিয়েলিটিটা মেনটেন করতেন, যেভাবে মানুষের সঙ্গে আন্তরিকতা বজায় রেখেছিলেন, সৌরভ গাঙ্গুলি ছাড়া দাদাগিরি না মানে অপূর্ণ, মানে আমি ভাবতেও হয়তো পারি না। হ্যাঁ আমি জানি রিসেন্ট টাইমে সৌরভ গাঙ্গুলি অনেক ভুলভাল কথা বলেছে, অনেক ভুলভাল বক্তব্য রেখেছে, যার সঙ্গে অনেক বক্তব্যের সঙ্গে আমি সহমত পোষণ করি না। কিন্তু তার সঙ্গে এটাও ঠিক যে যখন দাদাগিরির মতো একটা শো তিনি হোস্ট করছেন, সেটাকে তিনি আলাদা লেভেলে নিয়ে গেছেন, আলাদা পিকে নিয়ে গেছেন। তার জন্য আমি তার ভুল কথাগুলোকে কোনোভাবে জাস্টিফাই করছি না, যেগুলো ভুল সেগুলো ভুল, মানুষ তাকে ব্যাশ করেছে এবং আগামী দিনে ভুল কথা বললে সবাই তাকে ব্যাশ করবে, আমরাও ব্যাশ করব, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু যখন দাদাগিরি করছেন, দাদাগিরিতে সৌরভ গাঙ্গুলিকে ছাড়া কাউকে ইমাজিন করা, আমি জানি না বাংলার দর্শক এটাকে কিভাবে নেবে, দেখা যাক শোটা আসুক। এবং দ্বিতীয় প্রশ্ন যে কেন দেবদা একটা কাজ ঠিকভাবে মন দিয়ে করো। আজকে একটা অ্যাক্টর সে যখন একটা রিয়েলিটি শো করবে, তার তো সেখানে টাইম দিতে হবে, সে তো সেখানে হুড়ুর করে রিয়েলিটি শোটাকে হোস্ট করে বেরিয়ে যেতে পারবে না। সে যখন সেখানে টাইমটা দেবে, তার টাইমটা কোথায়? আপনি দেবদার শিডিউলটা দেখুন, দেবদা আগে শুধু অ্যাক্টর ছিল, এখন দেবদা প্রডিউসার, এখন দেবদা ডাইরেক্টর হয়ে গেছে, ক্রিয়েটিভ ডাইরেক্টর তো ছিলই, তিনি এডিটে বসে, তিনি প্রমোশনে যান, তিনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার, তিনি সেখানে সভা করে বেড়াচ্ছে, তিনি সেখানে আন্দোলন করে বেড়াচ্ছে, মিটিং মিছিল করে বেড়াচ্ছে, সব জায়গায় যাচ্ছে, আবার সেখানে তিনি অ্যাক্টিং করছে, আবার সেখানে তিনি ফ্যামিলিকে টাইম দিচ্ছে, আবার একটা বড় প্রোডাকশন হাউস চালাচ্ছে, বছরে 3টে করে বড় বড় সিনেমা যেটা দেবদার হাত থেকে আসছে বাংলাতে, সেই বড় বড় 3টে সিনেমা দেবদা করছে। এরপরে একটা মানুষ রিয়েলিটি শো কি করে করতে পারে? মানে এবার তো জগা খিচুড়ি হয়ে যাবে ভাই। সব জায়গায় হাত দেওয়াটা কি খুব জরুরি? মানুষ যেই জিনিসটা তোমার থেকে আশা করছে সেই জিনিসটা তো আগে পূরণ করো। তুমি সুইমিং পুলে দাঁড়িয়ে আছো 1 হাঁটু জলে, মানুষ বৃষ্টির জলে দাঁড়িয়ে আছে, বছরের পর বছর প্রতিশ্রুতি তুমি দিয়ে যাচ্ছ, মানুষ ভরসাও করছে, মেগাস্টার বলে দেবদা বলে সেই নামে ভরসাও করছে, কিন্তু যে জিনিসগুলো আগে তুমি প্রমিস করেছো, নতুন কাজ না ধরে সেই জিনিসগুলো আগে কমপ্লিট করো, সেই জিনিসগুলো তো আগে তোমাকে পূরণ করতে হবে।
মানুষ ভরসা করে যাচ্ছে, তুমি বছরের পর বছর ভরসা ভেঙে যাচ্ছ, আর খালি এটুকুই হোপ দিয়ে যাচ্ছ, একটা করে সিনেমা আনছো লোক ভুলে যাচ্ছে, আবার একটা করে জিনিসপত্র করছো লোক ভুলে যাচ্ছে, আর তুমি সেই তোমার কাজ তুমি করে যাচ্ছ। কেন? যে কাজগুলো পেন্ডিং আছে, যে কাজগুলো তুমি প্রতিশ্রুতি অলরেডি দিয়ে রেখেছো, সেই কাজগুলোতে মন দিলে আমার মনে হয় বেশি ভালো হয়। একটা মানুষ কত কি করবে বলুন তো? আর যখন একটা মানুষ এত কাজ করে, তখন তার কাজের কোয়ালিটি কি থাকে সেটা তো আমরা জানি। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে সে তো মানুষ, সে তো দেব, মানে সে তো দেবতা নয়, সে তো মানুষ রে বাবা। আমি জানি কিছু ফ্যান আছে যারা হাগলেও সেটা চেটে চেটে খেয়ে নেবে, তাদের কিছু আসে যায় না, দেবদা করছে মানে সেটা দেখবে, কিন্তু কতটা টিআরপি দিতে পারবে এই শোটা। এবং বাংলা একটা রিয়েলিটি শো যেখানে প্রশ্ন আনসার সেগুলো করতে হয়, এবং মানুষের কাছে সঠিকভাবে প্রশ্নটা পৌঁছানো জরুরি, পরিষ্কারভাবে প্রশ্নটা পৌঁছানো জরুরি। এবং যখন দেবদা প্রশ্ন করবে সেটা কতটা পরিষ্কারভাবে মানুষের কাছে পৌঁছাবে আমি জানি না, আমি সিরিয়াসলি জানি না। আমি যখন থেকে শুনেছি আমার হোস্ট করতে ইমাজিন করেই না আমার হাসি পাচ্ছে। এবার আপনারা আপনাদের মতো করে আমাকে জাজ করতেই পারেন। যে দেবদার ফ্যান হবে সে একভাবে জাজ করবে, যে একটা জেনারেল অডিয়েন্স হবে, যার মাথায় বুদ্ধি আছে, যে বাস্তবভাবে জিনিসটাকে বিচার করবে, সে আমাকে একভাবে জাজ করবে, তার কথাগুলো বা আমার মতামতগুলো তার কাছে একরকম হবে। তো এ বিষয়ে কাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল ভিডিও, এটাই বলার ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।